আজকে গুয়াহাটিতে আসার ৭ নম্বর দিন। তো আজকে আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন। তো আমরা ব্যাগপত্র নিয়ে দেখুন বেরিয়ে পড়েছি। বের হওয়ার সময় আর কোনো ভিডিও করি নাই। বের হওয়ার পরে হঠাৎ করে মাথায় পড়লো যে একটু ভিডিও করি। তো এখানে এসে আমি ভিডিও করতে প্রায় ভুলেই গেছি। দৌড়াদৌড়ি, ব্যস্ততা, পেরেশানির মধ্যে দিয়ে এই ৭টা দিন কোন দিক দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি। হসপিটালে গেছি, হসপিটাল থেকে ডাইরেক্ট রুমে চলে আসছি। রুমে এসে একটু গোসল করেছি, ঘুমিয়েছি, আবার জাস্ট নিচে গেছি খাবার দাবারের জন্য। আর এর বাইরে গুয়াহাটির আর কোনো কিছু দেখা হয় নাই। জীবনে প্রথমবার এরকম গুয়াহাটিতে এসে প্রায় ৭ দিন কাটিয়ে নিলাম। তো যাই হোক, যাওয়ার পথে এখন আমরা সকালের খাবার দাবার সেরে যাব। সকালে ঘুম থেকে লেট করে উঠছি, উঠে তারপরে ব্যাগপত্র রেডি করে একেবারে বেরিয়ে পড়েছি। আর এখানে সামনে একটা মুসলিম হালাল হোটেল আছে, যেখানে আমরা খাবার দাবার করি, বা আমাদের এদিকে আসলে ওখানে সব ধরনের একেবারে ঘরোয়া খাবার দাবার জাউ থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। খাবার দাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখা যাক বাড়িতে গিয়ে কয়টার সময় পৌঁছাই। সারা রাত জার্নি করতে করতে শেষমেশ রাত মনে হয় ২:৩০ বাজতেছে যে বাড়িতে চলে আসলাম। আসার পথে আর কোনো ভিডিও করি নাই, বেশিরভাগ রাস্তা টায়ার্ড হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে এসে ওদেরকে ডেকে ডুকে তুললাম। এখন ওরা আবার বলতেছে ভাত বেড়ে দিবে, আর আরিয়ানের বাবা কি খাবেন সেটা জিজ্ঞাসা করতেছে। তো এত রাতে আমরা আর কিছু খাবো না, কারণ রাতের বেলা একটা দাবাতে আমরা খেয়ে দিয়ে আসছি। আর এখন সোজা ঘুমাতে চলে যাব। এদিকে শিফাকে বলছি মশারিটা টাঙ্গিয়ে দেওয়ার জন্য। শিফা এখানে এই যে মশারি টাঙ্গিয়ে দিয়েছে, এখন আপাতত ঘুমিয়ে পড়বো। খুব বেশি টায়ার্ড লাগতেছে, যেটা বলে বোঝানো যাবে না। ৭ দিন পরে বাড়িতে আসছি, মনে হচ্ছে আমি মনে হয় ২ মাস পরে আমার বাড়িতে এসে, মানে বাড়ির সবকিছু আমার কাছে একটু অচেনা অচেনা লাগতেছে, মানে সব নতুন নতুন লাগতেছে। তো এখানে দেখুন টাইম বাজতেছে ২টা ২৪ মিনিট, ২৩ জুলাই। তো এখন চলে যাব হাত পা ধুয়ে ঘুমাতে। রাত বেশি হয়ে গিয়েছিল, রাস্তায় একটা দোকান পেয়ে কিছু খাবার দাবার আনছিলাম বাড়িতে যারা রেখে গেছি তাদের জন্য। তো তারপর দিন এই যে দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে জুবাইরের মা, আমার বোন আর কি, তো উনাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। আর সেই সাথে ওই যে জুবাইরের বোন আর ভাই, ছোট বোন আর ভাই, ওরা ছিল এতদিন আমার বাড়িটা পাহারা দিছে। আর উনি আমাদের বাড়িতে ছিলেন বলে আমি একটু নিশ্চিন্তে ছিলাম। তো প্রায় ৭-৮ দিন উনারা আমাদের বাড়ি পাহারা দিলেন, আর আমি নিশ্চিন্ত মতে ওখানে ছিলাম। প্রত্যেকবার বাইরে কোথাও বুঝছো গেলে তো কই না হাসিনার ওইটুকুই লাগি মাকে, না মানে তোরা আমার বুঝছো সেদু তো হইছে বোনকে দেখা আবার যায় বাড়িতে পাহারার জন্য। তো এইবার হাসিনার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা যেদিন গুয়াহাটিতে যাব ওই দিনই হাসিনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, যার জন্য এবার আর হাসিনার মায়ের আশা হয় নাই। তো শেষমেশ জুবাইরের মাকে এনে বাড়িতে রাখলাম। জুবাইরের বাবা আর জুবাইরের আরেকটা বোন আছে বাড়িতে, আর ওনারা আর কি আমাদের এখানে এই ৭ দিন ছিলেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বাড়িতে এসে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে সরাসরি আপনাদের সাথে কথা বলার জন্য। তো একটু আগেই দেখলেন গতকালকে বাড়িতে এসে ঘুমাতে ঘুমাতে রাত প্রায় ৩টা ৩:৩০ বেজে গেছে। তারপরে খুব বেশি টায়ার্ড ছিলাম। এত লম্বা একটা জার্নি সাধারণত আমাদের এখান থেকে গুগল ম্যাপে টাইম দেখায় ৯ থেকে ১০ ঘন্টা, তবে রাস্তার উপর সেটা নির্ভর করে। তো আমি দেখছি প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা লেগে যায় গুয়াহাটি থেকে আমাদের এখানে আসতে বা যেতে, মানে বর্তমানে আর কি রাস্তার যে কন্ডিশন। তো আমরা আমাদের গুয়াহাটি থেকে গতকালকে রওনা দিয়েছিলাম মনে হয় 11:30টার দিকে। তারপরে হসপিটালে এসে আরো কিছু সামান্য কাজ, মানে ঔষধ নেওয়া বাকি রয়েছিল, ঔষধটা আনলাম। আর তারপরে ওখান থেকে বের হতে হতে প্রায় ২টার মতন বেজে গেছে। তো তারপরে আমরা আর কি ওখানে খাওয়া দাওয়া করে আর কি ২টার দিকে রওনা দিয়েছি। সারা রাত জার্নি করে তারপরে শেষের দিকে এসে আর কি, ওইদিকে বৃষ্টি হচ্ছিল, শেষের দিকে এসে এই কি বলছিলাম, আমার মাথা আজকাল মানে এত খারাপ অবস্থা হয়েছে, আমি হাতের মধ্যে কোনো জিনিস রেখে তারপরে আমি দেখা যায় ঘরের মধ্যে খুঁজি যে কোথায় রাখলাম কোথায় রাখলাম, এই অবস্থা। তো যাই হোক, কি বলছিলাম, সারা রাত জার্নি করে আসতে আসতে
মানে বাড়িতে আসতে আসতে রাত বেজে গেছে 2টা। তো ওখানে রাতের বেলা এসে আর খাওয়া দাওয়াও করি নাই, এত বেশি টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন গেছে, আমি আর কোনো ভিডিও করি নাই। তো তারপরে আজকে প্রায় সারাদিন ঘুমিয়েছি। এত লম্বা একটা জার্নি, মানে বসতে বসতে কোমরে ব্যথা হয়ে যায়। তারপরে দেখা যায় যখন পায়ে বেশি ব্যথা করে তখন গাড়ি থামিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আসি আর কি। তো যাই হোক, এখন মোটামুটি রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে চলে আসছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য। গুয়াহাটিতে যাওয়ার পর থেকে এত বেশি ব্যস্ত হয়েছি, সরি। যারা আমাকে পার্সোনালি যোগাযোগ করেছেন, হয়তো অনেকের সাথে কথা হয়েছে, অনেক সময় অনেকের সাথে কথা হয় নাই। আসলে পেরেশানি আর দৌড়াদৌড়ি, নানা ধরনের টেনশন, এসবের মধ্যেই ছিলাম। তাই সবার সাথে আমি পার্সোনালি যোগাযোগ করতে পারিনি, যার জন্য আমি ছোটখাটো ভিডিও দিছি, যাতে আপনারা আমাদের আপডেটটা পান কি করছি না করছি। তবে পার্সোনালি কথা হয়তো সবার সাথে হয় নাই, কারোর সাথে মেসেজে টুকটাক কথা হয়েছে। তো যাদের সাথে যাদের ফোন ঠিক টাইমে হয়তো ধরতে পারি নাই, বা এরকম হয়তো অনেকের সাথে করেছি, যেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আরিয়ানের বাবার খবর এখন আপনাদেরকে বলি। উনি এখন মানে ওখানে যাওয়ার পরে 1-2 দিন প্রথম একটু সমস্যা হয়েছিল, তো এখন প্রস্রাবটাও মোটামুটি ক্লিয়ার হচ্ছে। আর ঔষধ যেহেতু চলছে, খাবার দাবারও এখন একেবারে আর কি। আমাদের ওখানে একটা হোটেল আছে, আসলে ওনাকে তো যে ধরনের খাবার দাবার গুলো ডাক্তাররা খেতে বলেন, তো ওখানে আসলে ওইভাবে খাওয়া দাওয়া পাওয়া যায় না। তবে একটা হোটেল আছে আমাদের মুসলিম, ওই আমাদের লোকাল একজনের, যেটা দিশপুরে। অনেকেই হয়তো আপনারা চিনেন যারা আমাদের এখানকার ভিউয়ার্স। তো এই হোটেলটা কিন্তু অনেক জনপ্রিয়, আমাদের একেবারে ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। তো ওখান থেকে আর কি ওনাদেরকে বলে বলে কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করে এনে খাইয়েছি। আর এই যে ফল যেগুলো খেতে ডাক্তার বলছেন, বা যে ধরনের সালাদ, ওইসব খাইয়েছি। আমি ওখানে একটা ছুরি কিনেছি জাস্ট সালাদ করার জন্য। তো যাই হোক, আমি ব্যস্ততার জন্য আর ভিডিও শেয়ার করতে পারি নাই, টুকটাক কিছু ভিডিও শেয়ার করেছি। আর গতকালকে বাড়িতে এসে ঘুমিয়েছি, আজকে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আরিয়ানের বাবা এখন মোটামুটি সুস্থ আছেন। সুস্থ বলতে ওনার সমস্যাটা তো সারে নাই, আরো 10 দিন পরে যেতে হবে আবার গুয়াহাটিতে। তো আবার ডাক্তার বলছেন গিয়ে, মানে চেক আপটা মাস্ট 10 দিন পরে, 10 থেকে 12 দিন পরে আর কি যেতেই হবে, যেটা ডাক্তারের বলা। তো আমার কিন্তু ভয় লাগতেছে, এই এত জার্নি করে এত কষ্ট করে আসলাম, আবারও যেতে হবে, করার কিছু নেই। আর এখন বমি টমিও আর হচ্ছে না। গতকালকে আসার পথে একবার একটু বমির ভাব হয়েছিল, তো ওটা এমনিতেও হতে পারে, বা ওই ঔষধের সমস্যার কারণেও হতে পারে। তো ঔষধ খেয়ে আসছেন, বেরিয়েছেন, যার জন্য আর বমি হয় নাই। আর মাথা ঘুরাটাও এখন আর আগের মতন হচ্ছে না, প্রস্রাবটাও মোটামুটি ক্লিয়ার হচ্ছে। আর ঔষধ তো এত বড় একটা বস্তা, 3জন ডাক্তার, লিভারের একজন, গ্যাস্ট্রোএন্টারোলজি একজন, একজন কিডনির, আর একজন সুগার মানে ডায়াবেটিসের। তো 3জন ডাক্তার মিলিয়ে এতগুলো ঔষধ হয়েছে। আর আমি একটা জিনিস দেখছি, আমি চেন্নাইতে গেলেও যে খরচটা হতো, এখানে গুয়াহাটিতে অ্যাপোলোতে ডাক্তার দেখিয়েও মানে সেম খরচটা হয়েছে। ব্যবধান শুধু এতটুকুতেই, মানে চেন্নাইয়ে যেতে যে বেশি গাড়ি ভাড়া লাগে, মানে অনেক বেশি। দেখা যায় ফ্লাইটে আসতে গেলেও অনেক গাড়ি ভাড়া লাগে, আর একটা ট্রেনের টিকিটও অনেক টাকা। তো স্লিপার ক্লাস নিলে দাম অনেক বেশি। তো ওই আর কি ভাড়াটা, গাড়ি ভাড়াটা জাস্ট একটু চেন্নাইয়ে গেলে বেশি হয়, আর গুয়াহাটিতে একটু কম। তবে রুম ভাড়া গুয়াহাটিতে, মানে চেন্নাইতে আমরা যে দামে রুমের মধ্যে থাকছি, গুয়াহাটিতে কিন্তু তার থেকে বেশি দামে রুমের মধ্যে থাকতে হয়েছে। বর্তমানে গুয়াহাটিতে এত বেশি গরম, মানে খুব বেশি আর কি কষ্ট লাগে এই মুহূর্তে। তারপরেও আমরা মোটামুটি নর্মাল রুম নিছি, নর্মাল রুমের মধ্যে একটা রুম নিছি, যেহেতু ওখানে জুবাইর ছিল, আর আরিয়ানের বাবা, আর আমার ওই যে বাগ্নে। তো একটা রুমের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে থাকছি, যাতে খরচটা একটু কম পড়ে। একটা রুম বলতে ওখানে আলাদা আলাদা বেড ছিল, তো আলাদা আলাদা বেড ছিল, আবার মধ্যের দিকে
পর্দা টানাও ছিল। অনেকে দেখা যায় হসপিটালে যায়, গেলে কয়েক ধরনের লোক যায়, তো ওই একটা রুমে যাতে অ্যাডজাস্ট করে থাকতে পারে। তো ওইরকম আর কি, চাইলে পর্দা টানাও যায় আর কি ওইরকম। তো সমস্যা ছিল না, দুজনেই ছোট ছোট। কারণ আমার ভাগ্নে যে গাড়ি চালায় সেও অনেক ছোট মানুষ আমাদের তুলনায়, জুনিয়র। আর জুবাইর তো আর এমনিতেও আমাদের ঘরের, তো সমস্যা হয় নাই, এক রুমে অ্যাডজাস্ট করে থাকছি। তবে টেস্টের খরচ সব থেকে বেশি পড়ছে, আর সেই সাথে প্রত্যেক দিন 1500 টাকা করে আর কি দিতে হয়েছে। কারণ লোকজন একটু বেশি হলে, মানে রুম একটু বড় নিলে মানুষ অনুযায়ী তো রুম নিতে হয়, আরো 200-400 টাকা মানে বেড়ে যায়। তো প্রত্যেক দিন বিকাল হলে রুম ভাড়া, তারপরে খাওয়া দাওয়া, আর বাকি তো হসপিটালের খরচ, সবকিছু মিলিয়ে আমি দেখছি মানে চেন্নাইয়ের মতন, চেন্নাইতে গেলেও হয়তো ওরকম খরচ লাগতো বা তার থেকে অল্প একটু বেশি লাগতো, আর গাড়ি ভাড়াও মানে একটু বেশি লাগতো। তো যাই হোক, যেটাই হয়েছে, হসপিটালটা অনেক ভালো, ওখানে অনেক বাংলাদেশি পেশেন্ট আমি পেয়েছি, যেহেতু এখন বাংলাদেশে ভিসা খুলে দেওয়া হয়েছে। অনেকজন বাংলাদেশি পেশেন্টের সাথেও আমার কথা হয়েছে। ইন্টারন্যাশনাল হসপিটাল, হসপিটালের সিস্টেমটা এত বেশি ভালো, সিস্টেম চেন্নাইয়ের সিএমসির মতন আর কি সিস্টেম, এত বেশি লোকজন, তারপরে ওরা কি সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করে, মানে কোনো ঝামেলা হয় না। জাস্ট কার্ড দিয়ে এত নাম্বার রুমে যাও, এত নাম্বার রুমে যাও, এরকম আর কি। খুব সুন্দর সিস্টেমটা ওখানকার। আর ডাক্তারদের বিহেভ যেটা আমাদের বাঙালি ডাক্তারদের মতন না, এত ভালো সব ডাক্তারদের ব্যবহার। আর আমাদের এদিকে বরাকভ্যালিতে কোনো ডাক্তার দেখাতে গেলে ডাক্তারদের যে পরিমাণে মানে ডিমান্ড, মানে একজন ডাক্তারের সাথে কথা বলতেও গেলে দেখা যায় ডাক্তার তো পেশেন্টের সাথে খোলাখুলি কথা বলবে, কিন্তু অনেক সময় ডাক্তারদের বিহেভ দেখে দেখা যায় পেশেন্টরা গাবড়ে যায় কথা বলতে গিয়ে। আর ডাক্তারদের চেলা যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা টুকন দেয়, এরা তো ডাক্তারের থেকে আরো বড় ডাক্তার মনে হয় এদের ব্যবহার দেখলে। তো বাইরের ডাক্তার আমি চেন্নাইতে গিয়েও দেখছি, আর গুয়াহাটিতে এপোলোতে গিয়েও দেখছি, ডাক্তারদের বিহেভ দেখলে আসলে মানে মনে হয় ওরাই একমাত্র, ওরাই মানে ঠিকঠাক ভাবে আর কি মানুষের সেবা করে বা সেবা করার মানসিকতা নিয়ে ডাক্তার হয়েছে। এত সুন্দর ওদের ব্যবহার, কি সুন্দর করে গুছিয়ে কোনটা কখন খাবে, কোনটা খাবে না, কোন সময় কোনটা, মানে এত সুন্দর করে সময় নিয়ে সবকিছু গুছিয়ে বলে, আমি তো জাস্ট হা করে মানে ওদের মুখের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, সবকিছু আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের ভালোবাসায়, সাপোর্টে আমি ম্যানেজ করে আসতে পারছি। কারণ বর্তমানে হঠাৎ করে আমার হাত একেবারে ফাঁকা ছিল, হাতে টাকা ছিল না। কারণ আমার শ্বশুর বাড়ির ওই যে ঝামেলা, যেটা আপনারা অনেকে বলছেন যে আমি বাড়ি কেনার পেছনে টাকা খরচ করেছি, আমি কিন্তু বাড়ি কিনি নাই। আমার যে বাড়িটা, ওই বাড়িটার এখন আমাদের হতে হলে আমার শ্বশুর বাড়ির ওখানে আর কি ঝামেলা আছে, ওদেরকে টাকা বের করে দিতে হয়, তো যেটার জন্য আমাদের হাত পাকা হয়ে গিয়েছিল। ঠিক ওই টাইমে আরিয়ানের বাবার এই সমস্যাটা ধরা পড়েছে, যেটার জন্য আমি এত বেশি টেনশনে ছিলাম। আমি প্রথম দিন যখন ভিডিওতে কথা বলছিলাম, তো আপনারা হয়তো আমার মুখের অবস্থা দেখছেন, আজকে দেখুন আমার মুখে একটু হাসি খুশি ভাব আছে। তো এত বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ এটা তো জ্বর সর্দি কাশি রোগ না যে ঔষধ খেলে সেরে যাবে, বা ঔষধ না খেলে অনেক সময় সেরে যেতে পারে। এত বড় একটা সমস্যা, আর কিডনি রিপোর্টটা ওরা এত বেশি মানে আমি তো সার্চ করে দেখছি, মানে আমি যখন দেখলাম চ্যাট জিপিটিতে সার্চ করে, আমি রিপোর্ট আসলে অত কিছু বুঝি না। এখন মোটামুটি বুঝতে পারছি কিডনির ইজিআরএফ, ক্রিয়েটিনাইন, এইসব নিশ্চয়ই একটু আইডিয়া হয়েছে, আগে কিন্তু আমি অতটা বুঝতাম না। তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমি আপনাদের কাছে মানে বাধ্য হয়ে সহায়তা চাইতে হয়েছে। তো যাই হোক, আপনারা যে 4-5 জন আমার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাকে হেল্প করেছেন, কেউ নিজে থেকে করেছেন, তো আলহামদুলিল্লাহ। আপনারা যেটুকু টাকা দিয়েছেন, আমি ওই টাকাটা দিয়ে মোটামুটি ম্যানেজ করে চলে আসতে পারছি। মানে এইবারে ডাক্তার দেখানোটা আমি ম্যানেজ করে চলে আসছি আলহামদুলিল্লাহ। তবে অনেকে আছেন যারা টাকা দিতে পারেন নাই, দোয়া করছেন, আমার খবরাখবর নিছেন,
তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা আমার এই খারাপ সময়ে আমাকে মানে এই বিপদ থেকে আসলে উদ্ধার করার মালিক আল্লাহ। তারপরেও আপনারা উসিলা হয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করেছেন। কারণ অসুস্থতাটা তো সামনের দিকে সারবে কি কতটা সারবে সেটা জানি না। তবে এখন এই মুহূর্তে আমার যেটা করার ছিল সেটা করাতে আমি অপারগ হয়েছিলাম, আমি ব্যর্থ হয়ে গিয়েছিলাম। তো কারো থেকে কোনো আহ ভরসা পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন তো অনেকেই আছেন, ফোন করে খবর নিচ্ছেন। তো আসলে যার হয় বা যার যায় আহ, মাথা ব্যথাটা কিন্তু তারই থাকে। তো আপনারা অনেকেই আমাকে নিয়ে বাজে কমেন্ট করছেন। তো আমি বলেছি কমেন্ট নিয়ে আপনাদেরকে আমি কোনো খারাপ মন্তব্য করব না। আপনারা আসলে যার যেমন মানসিকতা করুন, সবাই তো আর আমাকে খারাপ কমেন্ট করে না, 2-4 জন হাতে গোনা করে। তো তাদের কমেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি সরাসরি ব্লক করে দিছি 2-3 জনকে। কারণ এরকম খারাপ মানসিকতার মধ্যে যখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে থাকি, মাথার মধ্যে খুব বেশি প্রেসার থাকে, তখন এই কমেন্ট গুলো দেখলে মাথার মধ্যে আরো বেশি চাপ বাড়ে। আর যারা সব সময় নেগেটিভিটি ছড়ায়, আমার মনে হয় আহ তাদেরকে ব্লক করে দেওয়াই ভালো। তো আমি ব্লক করে দিয়েছি 2-4 জনকে ইউটিউব থেকে আর কি। তো তাদের ধারণা আমি আপনাদের থেকে অনেক অনেক টাকা নিয়ে নিয়েছি। তো টাকা তো আর বা এত কাগজ না যে আমি বললাম আর সবাই আমাকে এক গাদা টাকা দিয়ে দিল। তারপরেও যে যতটুকু দিছেন, যাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু দিছেন, আলহামদুলিল্লাহ অতটুকু সাহায্য বা কয়জনই পায়। ইউটিউবে কাজ করি বলে হয়তো বিপদ আপদে আপনাদের কাছে সাহায্য চাইতে পারি, এটা হয়তো আমার একটা সুবিধা। ইউটিউবে যদি কাজ না করতাম তাহলে হয়তো আমি বা আমার পরিবারের কেউ অসহায় হয়ে অসুস্থ হয়ে মারা গেলেও হয়তো এই সুবিধাটা পেতাম না। সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে সেই দৌলতে হয়তো আপনাদের থেকে একটু সহযোগিতা নিতে পারি বা নেওয়ার আহ মানে পদ্ধতি আমার আছে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপনাদের সাথে যোগাযোগ আছে। সোশ্যাল মিডিয়া কাজ না করলে হয়তো আপনাদের সাথে আমার যোগাযোগ হতো না, আপনারাও আমাকে চিনতেন না, জানতেন না। তো যারা এরকম বলেন, আহ আরো 1-2টা কমেন্ট আমার কাছে আসছিল আমি নাকি আমার এই মহিলা এত টাকা খরচ করে, তো এত ঘোরাঘুরি করে। তো ঘোরাঘুরির বিষয়ে আমি একটা কথা বলি আপনাদেরকে। মাঝে মধ্যে আমার মাথায় কতটুকু দায়িত্ব, সেটা আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন। মানে এই বয়সে আমার মাথায় কতটুকু প্রেসার, কতটুকু দায়িত্ব নিতে হয়। মানে মাঝে মধ্যে আমি ডিপ্রেশনে চলে যাই, কত দিক আমাকে সামাল দিতে হয়। এই যে আমি গুয়াহাটিতে গেছি হাজবেন্ডের অসুস্থতা নিয়ে, তারপরে শোনা যায় বাড়িতে মা অসুস্থ। তো এতদিন মোটামুটি অসুস্থ ছিলেন, এখন আজকে খবর পেলাম যে মায়ের অসুস্থতাটা একেবারে বেড়ে গেছে। তো হয়তো আগামীকালকে আবার মাকে নিয়েও আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। গতকালকে রাতে টায়ার্ড হয়ে বাড়িতে ফিরছি, আজকের দিনটা বাড়িতে ছিলাম, হয়তো আগামীকালকে আবার মাকে নিয়ে যেতে হতে পারে, অনেক সময় বাবাকে নিয়েও যেতে হতে হয়। তো পারিবারিক বিষয়গুলো আসলে সবসময় বলা যায় না। তো আমার সিচুয়েশনটা আপনারা বুঝবেন না দূর থেকে, তাই দয়া করে এটুকুই বলবো, কারো সিচুয়েশন কাউকে আলাদা থেকে দেখে বিচার করবেন না। আমি যে মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করি, নিজেকে মাঝে মধ্যে একটু সময় দিতে হয়, একটু সময় দিতে হয় নিজের জন্য, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। যদি এটা আমি না করতাম, এতদিনে হয়তো আমি এত দায়িত্বের চাপে কবে কোন দিকে মানে ডিপ্রেশনে পড়ে গিয়ে অনেক সময় হয়তো কি করতাম, বা এতদিন হয়তো আমি পাগল হয়ে যেতাম। মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেই। আর আমি তো ওরকম বাইরে কোথাও ঘোরাঘুরিতে যাই না, মানুষ আছে অনেকে অনেক দেশে যায়, অনেক কিছু করে। তো আমি তো জাস্ট বড় জোর আমার হাতের কাছে 1,000 টাকা 2,000 টাকা খরচ করে মাঝে মধ্যে তাও একটু ঘোরাঘুরি করি। তো আর বাকি রইলো ফার্নিচার। আরেকজন কমেন্ট করেছেন, একজন আপু, যে তুমি ঘরে ফার্নিচার কিনো, এটা করো সেটা করো। আমার ঘরে কোন ফার্নিচারটাই আমি কিনছি? আজ থেকে 3 বছর আগে আমি 8,000 টাকা দিয়ে একটা শোকেস কিনছিলাম, কারণ আমার বাসন রাখার মতন শোকেস টোকেস ছিল না। তো আমি 3 বছর আগে একটা শোকেস কিনছি,
আর এই গত কয়েকদিন আগে 6,500 টাকা দিয়ে একটা আহ যে প্লাইউডের আলমারি কিনছি, মাত্র 6,500 টাকা দিয়ে। কারণ আমি এমন অবস্থা হয়েছে, খাটের উপরে কাপড় ভাঁজ করে রাখতে হয়, ঘরে অনেকজন মানুষ হয়ে গেছি, কাপড় রাখার জন্য এই ছোট একটা আলমারি, যেটাতে আমাদের দুইজনের কাপড় জায়গা হয় না, তাই এই ওয়ার্ড্রোব টাইপের যে আলমারিটা, ওটা কিনছিলাম। এই শেষ আমার 3-4 বছরের ফার্নিচার কিনা। আমি কি এমন ফার্নিচার কিনছি! আমার কাছে যদি এত টাকা থাকতো, এত ক্ষমতা থাকতো, তাহলে আমার ওই যে সামনের দিকে একটা বেডরুম করেছি, আপনারা দেখছেন তো, আমি এই বেডরুমটাতে এখন পর্যন্ত প্রায় 7-8 মাস হয়ে গেছে বেডরুমের মানে দেয়াল টেয়াল লাগানোর, আর বেশি হবে, প্রায় বছরের কাছাকাছি। এখন পর্যন্ত মাত্র একটা দরজা আর দুইটা জানালা আর একটা দরজা লাগালেই রুমটা কমপ্লিট হয়ে যায়। আমি ওটা পর্যন্ত করতেছি না, একটু একটু করে টাকা সেভ করি। তো যে সেটটা আমি করেছিলাম, ওটা যে আমার বাড়ির পেছনে খরচ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলেছিলাম, তারপরেও আপনারা নেগেটিভ মন্তব্য ছড়ান, যার জন্য একটু খারাপ লাগে। আমার সিচুয়েশনটা আমি বুঝি, একমাত্র আমি বুঝি। আমার মাথায় এই পর্যন্ত কতটুকু দায়িত্ব, এই যে আমার হাজবেন্ডের এত বড় একটা অসুস্থতায়, হাজবেন্ডের তো অনেকে আছেন, তো যে যেটা করছেন আমি আহ অস্বীকার করব না। আমার ননাস, ছোট ননাস, ওই যে হানিফ আমাদের বাসায় থাকতো, ওর মা, তো আমি যার বাসায় একটু বেশি বেশি যাই, তো ওর মা মানে কোনো কিছু দিয়ে হেল্প না করতে পারলেও, ওর মা মাঝে মধ্যে আমাদের মাঝে মধ্যে না, আমি যখন অসুস্থ হয়েছি বা এবার আমার হাজবেন্ডও যখন অসুস্থ হয়েছেন, উনি বারবার ফোন করে খবর নেন, প্লাস দেখতেও আসেন। যে যেটা করে আসলে সেটা আহ মানে অস্বীকার করা যায় না। এবার অসুস্থতার সময় আমার ননাস ওনার থেকে সামান্য কিছু টাকাও এনে দিছেন, যে এই টাকাটা নিয়ে অন্তত ডাক্তার খরচে লাগাও। তো এই খারাপ সময়ে যারা আমার পাশে থাকে, তাদেরকে আমি জীবনে কখনো ভুলি না। আর তো আমার শ্বশুর বাড়ির আমার হাজবেন্ডের অনেকেই আছেন, ভাই আছেন, ভাতিজা আছেন, অনেকেই আছেন। এসে দেখা তো দূরের কথা, আমাকে সহযোগিতা করা, যে এই জায়গায় নিয়ে গেলে ভালো হবে, ওই জায়গায় নিয়ে গেলে ভালো হবে, এরকম পরামর্শ দেওয়া তো দূরের কথা, আমি কিন্তু ওপেনলি বলতেছি, হয়তো তারাও আমার ভিডিও দেখতেছে। তো এই দুঃখগুলো আসলে কাউকে বোঝানো যায় না, যে আপন মায়ের পেটের কেউ হওয়ার পরেও এরকম একটা অসুস্থতার খবর শুনে আমার ননাস আর বড় ননাসের হাজবেন্ড ফোন করে খবর নিয়েছিলেন, প্লাস আমার ছোট যাও সেদিন ফোন করছে, আমি গুয়াহাটিতে যাওয়ার পরে ও একবার ফোন করে খবর নিচ্ছে। তো যাই হোক, এইটুকুর বাইরে যতটুকু করছি, আমি আমার দায়িত্বে, আমার মাথার উপর প্রেসার নিয়ে, আমি অনলাইনে সোশ্যাল মিডিয়া হাত পেতে, আমি, কারণ যার যায় সে বুঝে। আমার হাজবেন্ড যদি মারা যান, আল্লাহ না করুন, সেরকম আমি কিছু চাই না, এর আগে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে নেন, যেন নিয়ে নেন, এটাই আমি চাই। তারপরেও বললাম যে সব থেকে বড় ভুক্তভোগী যারা হবো, সেটা হচ্ছে আমি আর আমার ছেলে, তাই দায়িত্বটাও আমাদেরকে নিতে হবে। তো আমাকে যারা কাছ থেকে দেখছে, আমার সিচুয়েশনটা একমাত্র তারাই বুঝবে, এর বাইরে আলাদা থেকে দেখে কেউ বুঝবেন না। বাইরের চাকচিক্য দেখে কারোর সব দিক বিচার করতে যাবেন না, এইটুকুই রিকোয়েস্ট। তো যাই হোক, আমি এতগুলো কথা বললাম, জাস্ট আমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করেন, আমি কিছু খারাপ কথা বলি নাই, জাস্ট বুঝিয়ে বললাম যে এরকমটা করবেন না। আর সবাইকে কিন্তু বলি নাই, আমার বাকি ভিউয়ার্স যারা আমার শুভাকাঙ্ক্ষী, সব সময় আমার ভালোতে যারা খুশি হন, আমি দুঃখ পেলে যারা ব্যথিত হন, তাদের কাছে তো আমি চিরজীবন কৃতজ্ঞ। আর এই খারাপ সময়ও, আপনারা আমার হাজবেন্ডের খারাপ সময়ও, আমার খারাপ সময়ও যারা যারা আমার পাশে থেকে 2 টাকা দিয়ে হলেও যারা সাহায্য করছেন, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আর কিছু বলার নেই। তো আরিয়ানের বাবা এখন মোটামুটি ভালো আছেন, 10-12 দিন পরে আবারও একটু টাকা পয়সা ম্যানেজ করে আবারও গেলে, বেশি টাকা হয়তো লাগবে না এখনকার মতন, তবে আবারও তো কিছু টাকা লাগবে, হয়তো আবার গেলে 2 দিন যেতে পারে, তো ম্যানেজ করে আমি আবারও যাবো ইনশাল্লাহ। আর এইবার যেটুকু টাকা পেয়েছিলাম, টাকার হিসাবে গুয়াহাটির হিসাবে মানে ফুলফিল হয়ে গেছে, মাত্র 3,500 টাকা আমার কাছে রয়েছে। আমি যে টাকাটা পেয়েছিলাম, আপনারা সাহায্য করেছিলেন, টাকাটা একেবারে হিসাবে আমার খরচে আর টাকায় হয়ে গেছে, 3,500 টাকা আমার কাছে এখন রয়ে গেছে। তো বাকিটা অ্যারেঞ্জ করে সামনের
10-12 দিন পরে আবারও যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার কথায় যদি কেউ হার্ট হয়ে থাকেন ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।